গুড মর্নিং সবাইকে। ওকে ইদ্রিস, ঠিক আছে, করো, ক্লাস করো, কোনো অসুবিধা নেই। আর আমি রেকর্ডিংও অন করে দিয়েছি, পরেও দেখে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যানিমাল কিংডম আমাদের একটুখানি একটা ওভারঅল আর একটু বলা বাকি ছিল, আমি জানি। হুম, সেটা আমি বলবো। ওকে, আমি পরের ক্লাসে সেটা আর সাথে অ্যানিমাল কিংডমের ওপর কিছু এমসিকিউ একবারে আলোচনা করব। তবে আজকে আমাদের টার্গেটটা হলো এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে শেষ করা। ডাইজেস্টিভ আর রিপ্রোডাক্টিভ, এই দুটো সিস্টেমই আমাদের বাকি আছে, এই দুটোকে আমরা শেষ করা। ঠিক আছে। দেখো, আজকে ডাইজেস্টিভ সিস্টেমে কি কি পড়বো সেটা আগে একটু বুঝি। সবার আগে ইন্ট্রোডাকশন তো ভালো কথা। তারপরে ডাইজেস্টিভ যে অর্গ্যান গুলো, অর্থাৎ কোন কোন অর্গ্যান গুলো মিলে তো একটা অর্গ্যান সিস্টেম গড়ে ওঠে, তাই না? মনে করো আজকে পুরো এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচন পদার্থের একটা গুরুত্বপূর্ণ ভাগ হলো কিডনি, একটা গুরুত্বপূর্ণ অর্গ্যান হলো কিডনি। কিন্তু এমন তো নয় কিডনি ছাড়া আর কোনো অর্গ্যান নেই। তার মানে অনেকগুলো অর্গ্যান মিলে কিন্তু একটা অর্গ্যান সিস্টেম গড়ে ওঠে, এটা আমরা আগেই দেখেছি। তাহলে কি কি অর্গ্যান? প্রথমে এইলমেন্টারি ক্যানাল। এইলমেন্টারি ক্যানাল বলতে আহ এই বাংলাগুলো বলা খুব মুশকিল, তবে যেটা একদম মুখ থেকে আমাদের তোমার ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত পর্যন্ত, আমাদের মুখগহ্বর থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত। তাহলে সবার প্রথমে মুখ, তারপরে আসে জিভ। জিভে কি কি থাকে, মানে এইলমেন্টারি ক্যানালের মধ্যে পড়বো। জিভে আমরা জানি অনেক টেস্ট বাডস থাকে বা স্বাদ কোরক থাকে। তারপর দেখবো দাঁত। দাঁতের কি কি রকমের ভাগ আছে, কোন দাঁতের কি কাজ, এবং দাঁতের যে তোমার নাম্বারিং, অর্থাৎ দাঁতের যে ফর্মুলা, কোন ফর্মুলাতে আমাদের মুখে দাঁতটা থাকে। ভয়েস একদম ক্লিয়ার আছে তো? মানে একদম জোরে শুনতে পাচ্ছ তো তোমরা? ওকে। তারপর দেখবো ফ্যারিংস, ইসোফেগাস, একদম যেটা যেটা খাদ্য, ওই খাদ্য নালী। তারপর যেটা স্টমাক। তারপর স্মল ইন্টেস্টাইন যেটা ক্ষুদ্রান্ত, আর লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত। এতটা পর্যন্ত এইলমেন্টারি ক্যানাল। ঠিক আছে। তারপর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে পড়বো, কি কি গ্ল্যান্ড, অর্থাৎ সেখান থেকে কি কি জুস সেটা খাবারের সাথে মিশে আমাদের সেই খাবারের ডাইজেশনে সাহায্য করছে। টোটাল এই যে খাবারের ডাইজেশন, সেটা 5টা স্টেজেসে হয়। একটা হলো ইনজেশন। ইনজেশন বলতে যেটাকে খাদ্যটাকে গ্রহণ করা। তারপর ডাইজেশন, অর্থাৎ সেটাকে পাচন করা। তারপর অ্যাবজর্পশন, অর্থাৎ সেই পাচন করা খাদ্য শরীর শোষণ করে। তারপর অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বলতে আত্তীকরণ। শুধু শোষণ করলে তো হবে না, সেটাকে সারা দেহের প্রত্যেকটা কোষে সেটাকে আত্তীকরণ করতে হবে। এবং তারপর ইজেশন, অর্থাৎ তারপর যেটা ইভাকুয়েট বা বলতে পারো যেটা আমাদের অপ্রয়োজনীয়, সেটাকে সরিয়ে ফেলতে হবে। এবং ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেডও কিছু ডিসঅর্ডারস আমরা দেখবো। প্রত্যেকটা কিছুরই কিন্তু আমরা শেষে কিছু ডিসঅর্ডারস এর নাম আমি তোমাদের বলে দিই। ওকে। তাহলে শুরুতে দেখো কিছু একদম ওয়ান লাইনার হিসেবে আছে। হিউম্যান বডি ইজ কেমিক্যালি কম্পোজড অফ ভ্যারিয়াস এলিমেন্টস। ঠিক আছে, অনেক এলিমেন্টস আছে, কিন্তু একটা অ্যাডাল্ট হিউম্যানের কিন্তু 57% ওয়াটার। সেই কারণে তাহলে বুঝতে পারছো, একটা অ্যাডাল্ট হিউম্যান বডির কিন্তু ম্যাক্সিমাম 57%, অর্থাৎ মোর দ্যান 50% কিন্তু ওয়াটার। সেই কারণে বলা হয় বেশি করে জল খেতে। ওকে। তারপর দেখো ম্যাক্সিমাম মাস অফ হিউম্যান বডি, ম্যাক্সিমাম মাস যেটা ক্যারি করে সেটা হলো অক্সিজেন। আর মোস্ট অফ দ্য অ্যাটমস ইন হিউম্যান বডি সেটা হলো হাইড্রোজেন। ব্যাপারটা কেন? দেখো, আমরা দেখতে পাচ্ছি 57% ওয়াটার আছে। মা, অন্ধকার হয়ে গেল পুরো বাইরে থেকে। হ্যাঁ। দেখো, ওয়াটার আমরা দেখতে পাচ্ছি 57%। সেই কারণে কি হচ্ছে, ম্যাক্সিমাম মাসটা এই অক্সিজেনের থেকে আসছে। ঠিক আছে, কারণ আমরা জানি অক্সিজেন 8, 16। আর হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন দুটো করে আছে, তার মানে সেই জন্য বলছে হাইড্রোজেনের অ্যাটম হিউম্যান বডিতে সব থেকে বেশি আছে।
এটা ছাড়া H2O ছাড়াও আমরা দেখেছি সার্কুলেটরি সিস্টেমে কার্বন ডাই অক্সাইড, সরি, অক্সিজেন, অক্সিজেনেটেড ব্লাড আমাদের সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে, তাই না? সেই কারণে অক্সিজেনের মাস সব থেকে বেশি। আর আমাদের যে হিউম্যান বডি 99% ইজ কম্পোজড অফ দিস 6 এলিমেন্ট। কি কি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম আর ফসফরাস। ঠিক আছে, এবার আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম করব। বায়োমলিকিউলস যেটা আমরা কনজিউম করি ইন আওয়ার ফুড, আমাদের খাদ্যে, আর নট ডিরেক্টলি ইউটিলাইজড বাই আওয়ার বডি ইন ইটস অরিজিনাল ফর্ম। ডেফিনেটলি আমরা আজকে যে খাবার খাচ্ছি, সেই খাবারটা যেভাবে খাচ্ছি সেটাই যে আমার বডি ইউটিলাইজ করছে সেটা তো নয়। আমরা জানি যে কোনো খাবারকে সেটা একদম সিম্পলেস্ট ফর্ম গ্লুকোজে সেটাকে ভাঙছে, তাই না? তারপরে সে সেই মানে কারণ আমাদের বডি কিন্তু কমপ্লেক্স মলিকিউল জানে না, সে কিন্তু একদম সিম্পলেস্ট মলিকিউলে আগে ভেঙে নেয়, তারপরে সেখান থেকে তোমার এনার্জি ফর্ম করে। তাহলে এই যে সিম্পলেস্ট ফর্মে ভাঙার যে কাজটা, এইটাই কিন্তু করে ডাইজেশন। অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম না থাকলে কিন্তু সেটা সম্ভব হতো না। আর এই ডাইজেশনে সাহায্য করছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আপটেক, আপটেক বলতে খাবার নেওয়া, ডাইজেশন হচ্ছে, তারপর এলিমিনেট হয়ে যাচ্ছে। ডাইজেস্টিভ অর্গানের মধ্যে কি কি আছে? এলিমেন্টারি ক্যানাল, ফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক, এগুলো আমরা প্রত্যেকটা দেখবো ব্যাপারগুলো কি। আচ্ছা, তোমরা কোনোদিন তোমরা যারা একটু গ্রামের দিকে থাকো তারা হয়তো ভালো জানবে, তোমরা বলো তো টিয়া পাখি দেখেছো কখনো? টিয়া পাখি কি খেতে খুব ভালোবাসে বলো তো? একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আচ্ছা, এরকম কখনো মনে হয় যে কাঁচা লঙ্কা তো আমরা খেতে পারি না, প্যারট কি করে এত কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে? ওর কি ঝাল খেতে খুব ভালো লাগে? আচ্ছা, আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে? এক্ষুনি যখন আমরা টেস্ট বাডস করব, আমরা দেখব যে লঙ্কায় কি এমন থাকে যেটার জন্য আমাদের ঝাল লাগে। আর সেই যে এলিমেন্ট, সেই যে কম্পোজিশনটা, সেই কম্পোনেন্টটা কিন্তু প্যারটদের থাকে না। অ্যাকচুয়ালি সেই কারণে প্যারটদের যে সহ্য শক্তি বেশি সেরকমটা নয়, প্যারট সেই কখনো ঝাল টেস্টটাকে আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, বলবো, আসবো আমরা। আচ্ছা, এই দেখো এক্ষুনি টান শুরু হবে, তার আগে এটা একটু বলে নি। এলিমেন্টারি ক্যানালের মধ্যে, এটা আমরা জানি এটা লং টিউব, এটা একটা লং টিউব, প্রায় 8 থেকে 10 মিটার। এগুলোর একটা আইডিয়া রাখবে যে কত থেকে কত মিটার, 8 থেকে 10 মিটার। অর্থাৎ পুরো আমাদের মুখ থেকে আমাদের পুরো বৃহদন্ত্র পর্যন্ত। তারপর দ্য এন্টায়ার প্রসেস, এই যে 5টা প্রসেস, সেই 5টা প্রসেস কিন্তু মাথায় রাখবে। আর সেটা কিন্তু এই পুরো প্রসেসটাই এলিমেন্টারি ক্যানালের মধ্যেই হচ্ছে। এবার মাউথ, আমাদের মাউথ বা মুখ, মুখগহ্বর আমাদের ডাইজেশন সিস্টেমের প্রথম পার্ট। এবং সেখানে কি আছে দেখো, দেখলেই বুঝতে পারছো, মুখে আমাদের মেনলি আছে জিভ আর দাঁত, জিভ আর দাঁত। ঠিক আছে, এবার টাং, টাঙের ব্যাপারটা হলো, জিভের ব্যাপারটা হলো জিহ্বা, ভলেন্টারি মুভমেন্ট। একদম তাই, ভলেন্টারি অর্থাৎ নিজের ইচ্ছেই তুমি কিন্তু সেটার মুভমেন্ট করতে পারো। দেখো, মিউকাস সিক্রেটেড বাই দ্য টাং কিপ ইট ময়েস্ট। জিভ কখনো শুকায় না, তাই না? ইউজুয়ালি রোগ হলে সেটা অবশ্যই, প্রত্যেকটা জিনিসেরই ডিসঅর্ডার আছে এবং তখন একটা রোগও হয়, সেটা আলাদা, কিন্তু ইউজুয়ালি আমাদের টাং কখনো শুকায় না, আমরা অনেকক্ষণ না খেয়ে থাকলেও।
তাহলে মিউকাস সিক্রেট করে টাং, সেই কারণে সেটা সবসময় সেটাকে ময়েস্ট বা আর্দ্র রাখে। টেস্ট বার্ডস আছে। তারপর হেল্পস ইন চিউইং, স্যালোইং ফুড, খাবার চিবাতে এবং খাবার গিলতে সাহায্য করে। হাইলি মাস্কিউলার অর্গান, চলি ওটা একটা মাসল টাইপের, তাই না, সেজন্য আমরা ওটার মুভমেন্ট করতে পারি। এই যে ছবিটা ডান দিকে দেখছো, এখানে এটাই বলে যে এই যে জিভের সামনের দিকে তুমি সুইট, তোমার মিষ্টি খাবারের স্বাদকোরক রয়েছে, সাইডে দেখো এখানে নিচের দিকে সল্ট, এখানে টক, আর এই একদম পিছনটা হলো বিটার বা তেতো। কিন্তু একটা কথা ভাবো, আমাদের সামনে সুইট মানে কি, আমাদের জিভে যদি কেউ একদম সামনের দিকে পুরো লঙ্কা লাগিয়ে দেয়, আমরা কি সেটা টেস্ট পাবো না? আমাদের তো ঝাল লাগবে। সে কারণে না, রিসেন্ট সমীক্ষায় কিন্তু এটাও বলে যে তোমার অ্যাকচুয়ালি এটা এইরকম ভাবে এতটা ভাবে ডিফারেন্সিয়েট করা যায় না যে এইটুকু সুইট, এইটুকু বিটার, এইটুকু সল্ট, এরকম মানে হয় না। কিন্তু তাও পরীক্ষায় প্রশ্ন একবার এসেওছে যে জিভের পেছনের দিকে জীব কোন স্বাদ অনুভব করে, তোমার অ্যান্সার হয়েছিল তেতো। ঠিক আছে, সেই জন্য তোমাদের কাছে এটা একটা জাস্ট আইডিয়া, মনে রেখো সুইট, সাইডে এখানে নিচের দিকে সল্ট, তারপরে সাওয়ার, টক, তারপরে হলো একদম পেছনে বিটার। আর একটা বড় কথা, ওমেন ওমেনের মানে মেয়েদের হ্যাভিং জেনারেল মোর টেস্ট বাডস দেন মেন, ছেলেদের থেকে কিন্তু তাদের টেস্ট বাডসটা অনেক বেশি। ঠিক আছে, সেই কারণে দেখবে টক খাওয়া, আচার খাওয়া, এই সমস্ত প্রবণতা কিন্তু মেয়েদের মধ্যে একটু বেশি দেখা যায়। ঠিক আছে, যদিও ওরকম কোনো ব্যাপার নয়, তাও আর কি। আচ্ছা, সব থেকে বড় লার্জেস্ট টাং সব অ্যানিমালের মধ্যে কার? সেটা হলো ব্লু হোয়েল, নীল তিমি। ব্লু হোয়েল, নীল তিমি, এই যে সব থেকে বড় লার্জেস্ট টাং। এবং কত দেখো, 2.7 মেট্রিক টন, কতটা ওয়েট বুঝতেই পারছো। আচ্ছা, পরীক্ষায় একবার প্রশ্ন এসেছে ডগস অ্যান্ড ক্যাটস তাদের টাং ইউজ করে নিচের কোন কারণে? তো অ্যান্সার কি তোমরা দেখেওছ, ডগস অ্যান্ড ক্যাটস কিন্তু, তারপর হ্যাঁ, পশু পাখি মানে পশু, মেনলি গরুও অনেক সময় দেখা যায় তাদের টাং কিন্তু ইউজ করে তাদের ফার এবং বডি ক্লিন করার জন্য, রিমুভিং অয়েল অ্যান্ড প্যারাসাইটস। তাদের গায়ে যে অনেক রকম প্যারাসাইটস থাকে বা অয়েল থাকে, ডার্ট থাকে, সেগুলোকে ক্লিন করার জন্য। ওকে, এইবার আমি যে প্রশ্নটাই এসেছিলাম, একজনকে করলাম আর খুব সুন্দর ও উত্তর দিল। দেখো, চিলিজ যেগুলো স্পাইসি ইনগ্রিডিয়েন্টস, যেগুলো ঝাল, যেগুলো যেগুলো ঝাল তৈরি করে, হটনেস তৈরি করে, সেই সমস্ত সাবস্টেন্স গুলো কি বলতো? ক্যাপসয়সিন। ক্যাপসয়সিন, ঠিক আছে। এই এইটা হলো এক ধরনের কি বলবো, রিসেপ্টার টাইপের, মানে মানে গ্রাহক টাইপের। তো এ ওই খাবারগুলোতে ওই যে লঙ্কাতে ঝাল তৈরি করার কারণ হলো এই ক্যাপসুইসিন। এবার যেহেতু প্যারটের এটা থাকেই না, মানে থাকে না বলতে, প্যারট কিন্তু এটাকে কি বলবো, প্যারট এই জিনিসটাকে কোনোভাবে অ্যাকসেপ্টই করতে পারে না। মানে আমাদের যেমন এইটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে বোঝার ক্ষমতা আছে, সেটা টিয়া পাখিদের নেই। সেই কারণে দে এনজয় চিলিজ সো মাচ। ঠিক আছে, তাহলে শুধু এই নামটুকু এখানে মনে রাখ। আর একটা মনে রাখবে, সেটা হলো শশা। তোমরা জানো শশার মধ্যে অনেক সময় একটা তেতো তেতো ভাব থাকে। অ্যাকচুয়ালি এটার কারণ হলো কিউকারবিটাসিন। কিউকারবিটাসিন, ঠিক আছে, শশার তেতো তেতো ভাবের কারণ। তারপর উচ্ছে, উচ্ছে বা বিটার গার্ড বা করলা, যেটাই বলো না কেন, সেটাকে সেটা সেটার মধ্যে যে তেতো ভাব থাকে, সেই তেতো ভাবের কারণ হলো
মেমোডিকোসাইট, মেমোডিকোসাইট। ওকে, এইবার আমরা চলে আসলাম টিথ, জিভে। বলছে হার্ড স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য মাউথ। টিথ হলো আমাদের হার্ড স্ট্রাকচার, এটা আমরা জানি। যদি বলা হয় হার্ডেস্ট সাবস্টেন্স কি, সাবস্টেন্সটা কি, তখন অ্যান্সার হবে এনামেল। আমরা দেখবো সেটাও। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো টিথ। তোমরা জানো দাঁত না থাকলে, হ্যাঁ হতে পারে এটা একটা অ্যাস্থেটিক পার্ট, এমন নয় যে আজকে মানুষ যেমন মাথা ছাড়া বাঁচতে পারবে না কিন্তু দাঁত ছাড়া বাঁচতে পারবে, কিন্তু তাও দাঁত কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো, না হলে মানুষ খাবার খেতেই পারবে না। একটা অ্যাডাল্ট হিউম্যানের বডিতে 32টা দাঁত থাকে। বলছে টু ক্রাশ দ্য ফুড অ্যান্ড কাটিং দেম বিফোর স্যালোইং, অর্থাৎ খাবার গিলে ফেলার আগে কোনো খাবারকে কাটা এবং সেটাকে পেষণ করা বা ক্রাশ করে দেওয়া, সেটা কাজ হলো দাঁত। আর বাচ্চাদের বডিতে, বাচ্চাদের মুখে তোমার বিশেষ করে 4 মাস থেকে 6 বছর বাচ্চার কিন্তু 20টা দাঁত থাকে, আর অ্যাডাল্ট হিউম্যানের দাঁত থাকে 32টা। ওকে, তোমরা জানো সব বাচ্চাদেরই প্রথমে কিন্তু একটা দাঁত আসে, কিছু দুটো দাঁত একদম সামনে আসে এবং তারপর সেই দুটো পড়ে যায়, তারপরে আবার দাঁত হয়। অ্যাকচুয়ালি এটা কেন হয়, ওই বেবি টিথটা আসে, সেটা হলো ওই পার্মানেন্ট যে অ্যাডাল্ট টিথটা আসবে তার জন্য স্পেস তৈরি করার জন্য, ঠিক আছে। আর এনামেল যেটা প্রোটেক্টিভ আউটার লেয়ার অফ আওয়ার টিথ, আমাদের টিথের বাইরের যে ওই মাড়ি যেটাকে বলবো আমরা, সেইটাকে বলে বা ক্রাউন যেটাকে বলবো, সেইটাকে বলা হয় তোমার এনামেল, হার্ডেস্ট সাবস্টেন্স ইন হিউম্যান বডি। এইবার দেখো এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, আর আমি জানি অনেকের একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে হয়, কিন্তু আমি প্রমিস যে আমার ক্লাসে কখনো তোমাদের কিছু একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে সেরকম হবে না। 4 টাইপের আমরা দাঁত পড়বো, আগে আমরা টাইপ গুলো পড়ে নিই, তারপর আমরা জিনিসগুলো দেখছি। সবার আগে ইনসিজার, ঠিক আছে। ইনসিজার কথাটা হলো একদম সামনের যে দুটো দাঁত, মানে প্রথমে বেবি টিথ আসলো, তারপর বেবি টিথ পড়ে গিয়ে যে দাঁত দুটো আসলো, ওপরে দুটো, মানে ওপরে হ্যাঁ ওপরে এদিকে দুটো এদিকে দুটো, সেইটা হলো তোমার ইনসিজার। প্রত্যেকটার ওই বাংলা মানেগুলো আমার মনে নেই, বাট ইনসিজার হলো, না মনে পড়ছে না, যাই হোক আম, এটা হলো আমাদের সব থেকে বেশি ভিজিবল ইন আওয়ার মাউথ, কেননা এটা সবার ওপরে থাকে, সেই কারণে সবার সামনে থাকে, সবার সামনে থাকে, সেই কারণে আমাদের মুখে সব থেকে বেশি ভিজিবল হয় এই ইনসিজার দাগটা। দেখো কিসে সাহায্য করে, হেল্পস কাট ইনটু ফুড ওয়েন উই বাইট, আমরা যখন খাবার কামড়াই তখন সেই খাবারটাকে কাটতে সাহায্য করে। সেই জন্য দেখবে একটা ছোট বাচ্চার যখন ওই বেবি টিথ ফল করে ইনসিজার আসে, সে কিন্তু সবসময় টিটি টিটি করে কাটতে চায়। হ্যাঁ মানে তোমার আমি আমার বোন যখন খুব ছোট ছিল, আমি আমার বোনের সামনে হাতটাকে একদম এইরকম করে রাখতাম, তাই কি হতো, ও হলো এটাকে কামড়ানোর আপ্রাণ প্রচেষ্টা, কিন্তু যেহেতু এটা এতটাই প্লেন, ও এটাকে কামড়াতে পারছে না, তো আমার ওটা দেখতে খুব ভালো লাগতো। এবার আম, সেই কারণে তো এবার তার মানে কি, তাদের মধ্যে তখন কি হয়, ওই যে দুটোতে ওই ইনসিজার দাঁতগুলোতে এত বেশি বেশি সেন্সেশন শুরু হয় যে সে তখন সমস্ত কিছুকে কাটতে চাইছে। ওকে, সেই জন্য বাচ্চারা যাই পাচ্ছে কাটতে শুরু করে দিচ্ছে, এটা একটা হয়। তারপর দেখবে ইঁদুর, ইঁদুরও কিন্তু, ইঁদুরকেও যখন ইঁদুরের ছবি দেখবে তখনও দেখবে ওদের যে দাঁত দুটো দেখা যায় সেটা কিন্তু ইনসিজার, এবং সেই কারণে ইঁদুরও কিন্তু সমস্ত জিনিস কেটে দেয়। কাজেই পরীক্ষায় প্রশ্ন আসে, ইঁদুরের যে দাঁত
রয়েছে সেটা কি দাঁত, তাহলে অ্যান্সার কিন্তু হবে ইনসিজার। তারপরে হলো আমাদের দাঁতের প্যাটার্ন, সেটা হলো ক্যানাইন। ক্যানাইন হলো এই দুটো দাঁত ছেড়ে এইখানে যে দুটো দাঁত এইখানে থাকে সেটা। সেটা হলো যখন কোনো মিট, মাংস জাতীয় খাবার বা কোনো ক্রাঞ্চি জাতীয় খাবারকে ছিঁড়তে হবে, অর্থাৎ এ ছেঁড়ার কাজ করবে, ছেদক টাইপের ছিঁড়তে হবে, তখন এই ক্যানাইন সাহায্য করে। এবং ক্যানাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা দাঁত। ওকে, এবং সেই কারণে দেখবে তোমাদের, জানি না, অনেকে দাঁতে ক্লিপ করো, দেখবে অনেকে দাঁতে ক্লিপ করো। এবং দাঁতে ক্লিপ কেন করা হয়? ওপরে এখানে দুটো দাঁত হয়ে যায়, আমাদের কি হয় ওই ক্যানাইন গুলো ওপরে চলে যায়, ঠিক আছে? তো তুমি যদি বলো ডক্টরকে যে ডক্টর ওই দুটো দাঁত তুলে দিন, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ ক্যানাইন ক্যানাইন আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ডক্টর কি করবে, ডক্টর ক্লিপ করার আগে কি করবে, নিচের দাঁতগুলোকে তুলে ওই ওপরের দাঁতটাকে নিচে মানে ক্লিপ করে নিচে টেনে নামাবে, ঠিক আছে? তো সেই কারণে সেই মানে মানে এই পুরো প্রসেসটা একটু টাইম টাইম লাগে। আর ক্যানাইন হলো খুব গুরুত্বপূর্ণ। তার মানে কুকুর, শেয়াল, যে কোনো মাংসাশী প্রাণীদের কিন্তু যে দাঁতটা দেখা যায় এরকম ভাবে ওপরে বেরিয়ে থাকে, কুকুরেরও দেখেছো তোমরা, সেইটা কিন্তু আর কিচ্ছু না, ক্যানাইন দাঁত, ঠিক আছে? তারপরে রইলো আমাদের প্রিমোলার। প্রিমোলারের আর এক নাম বাইকাসপিড। এবং প্রিমোলার কি করে, এবার ছিঁড়ে ফেললো, এবার ক্রাশ করা মানে গুঁড়ো করে দেওয়া এবং গ্রাইন্ড করা, মানে মিক্সার গ্রাইন্ডারে আমরা কোনো কিছু যেমন পুরো গ্রাইন্ড করে ফেলি একদম ছোট ছোট পিসেস করে বা পুরো ডাস্ট করে, সেই রকম প্রিমোলারের কাজ। প্রিমোলার আর মোলারের কাজই হলো এইটা। আর মোলার হলো একদম আমাদের মাউথের একদম ভেতরের দিকে। এবং আমাদের যে ম্যাক্সিমাম চিবানোর কাজ 90% কিন্তু আমাদের ওই মাড়ির দাঁতে হয়, মানে একদম ওই দিকের দাঁতে হয়। সেই কারণে ওই দিকের দাঁতে কিন্তু সিল করলে এরকম যদি বা ওই রকম দাঁতে যদি কিছু করা হয়, দেখা যায় যে ও বাবা আর খাওয়া যাচ্ছে না, এরকম ভাবে আর খাওয়া যাচ্ছে না, তখন বলা হয় লিকুইড খেতে। ওকে, এটা ছাড়াও তোমার উইজডম টিথ, তোমরা জানো যে আক্কেল দাঁত ওঠে অনেকের অনেক বড় বয়সে, ওটাকে বলা হয় উইজডম টিথ, ঠিক আছে? সেটাও কিন্তু একটা চিউইং টিথ, মানে তোমার চিউইং বলতে তোমার চিবানোর কাজেই সাহায্য করছে। এই যে পুরো দাঁতটা দেখতে পাচ্ছ, এই পুরো দাঁতের একদম ওপরটাকে বলা হয় ক্রাউন, এই মাঝখানের জায়গাটাকে বলা হয় নেক, আর এই যে নিচের জায়গাটাকে বলা হয় রুট। ওকে, এইবারে কিভাবে দাঁতগুলো থাকে। দুই, এক, দুই, তিন, মনে রেখো। ইনসিজার থাকে দুটো, ক্যানাইন থাকে একটা, প্রিমোলার থাকে দুটো, মোলার থাকে তিনটে। কিভাবে? মানে প্রথমে এরকম ইনসিজার, এটাও ইনসিজার, তারপরে এটা ইনসিজার, এটা ইনসিজার, তারপরে এটা হলো ক্যানাইন, তারপরে এখানে দুটো হলো প্রিমোলার, তারপরে এখানে তিনটে হলো মোলার। আবার একইভাবে এদিকেও তাই, দুটো ইনসিজার, তারপর ক্যানাইন, প্রিমোলার, প্রিমোলার, মোলার, মোলার, মোলার। আবার একই সেম এটা নিচের পাটিতেও থাকে। তাহলে টোটাল মিলিয়ে আমাদের মোলার হলো তোমার 12টা, প্রিমোলার হলো 8টা, ক্যানাইন হলো 4টে, আর ইনসিজার হলো 8টা। পরীক্ষায় এরকম ভাবে প্রচুর প্রশ্ন দিতে পারে। এরকমও দিতে পারে যে ওপরের মাড়ি, ওপরের পাটিতে কতগুলো মোলার দাঁত রয়েছে, তখন 6টা। বুঝতে পারছো? কারণ দুটো দুটো ঊর্ধ্ব চোয়াল নিম্ন চোয়াল মিলিয়ে যদি 12টা হয়, তার মানে ওপরের চোয়ালে শুধু তোমার আছে 12টা, ওপরের চোয়ালে আছে শুধু 6টা, বা নিচের চোয়ালে আছে 6টা। বুঝতে পারছো? এইভাবে তোমাদের প্রত্যেক রকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেটার জন্য রেডি থাকবে। ওকে,
আর ক্রাউন যেটা বললাম একদম এই যে পার্ট অফ দ্য টিথ, যেটা আমরা দেখতে পাই একদম ওপরে, মানে যখন অনেক বড় হয়ে যায়। আমার যেমন একবার একটা দাঁত তুলতে হয়েছিল, এবং সেই দাঁতের এই যে দাঁতের রুট আমরা এইটুকু দেখতে পাই আসলে দাঁতের, কিন্তু এই যে রুট সেটা এতটা বড় হয়ে গেছিল, সেটা কিন্তু আসলে দেখা যায় না। সেটা মানে যখন বড় হয় তখন এতটা গভীরে চলে যায় যে তখন কিন্তু সেই দাঁত তুলতে ভীষণ কষ্ট হয় সেই কারণে। ঠিক আছে? তো যেটা আমরা দেখতে পাই সেটাই হলো আমাদের কে বলা হয় ক্রাউন। আর এনামেল হলো কভারস আওয়ার টুথ ক্রাউন, আমাদের ক্রাউনটাকে যে কভার করে রাখে সে। আর রুট হলো যে পার্ট অফ আওয়ার টিথ দ্যাট হোল্ডস ইন আওয়ার জ, যেটা আমাদের চোয়ালে ধরে থাকে। ঠিক আছে? যেটা আমরা চোখে দেখতে পারি না, সেটা হলো রুট। তারপর দেখো, টিথ আর মেড আপ অফ, কি কি দিয়ে টিথ তৈরি। একটা গ্যারেন্টি দিতে পারি, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে, হ্যাঁ হয়তো এতদিন অনেক বই পড়েছি ঠিকই, কিন্তু জিনিসগুলো কিন্তু এইভাবে এত ভালোভাবে এক জায়গায় গোছানো কখনো পড়িনি। যেমন দেখো, এনামেল আমরা তো দেখলাম প্রোটেক্টিং আউটার লেয়ার, সব থেকে হার্ডেস্ট সাবস্টেন্স, আমাদের টিথকে ক্যাভিটি থেকে রক্ষা করে। ক্যাভিটি জানো তোমরা ব্যাকটেরিয়া, এবং ক্যাভিটি বলতে আমরা এর আগেরটাতেই আমরা যখন ক্যাভিটি পড়েছিলাম মনে আছে, ক্যাভিটি বলতে কি ফাঁকা গহ্বর, গহ্বর তৈরি করে দেওয়া। তো সেটা থেকে দাঁত যখন অনেক সময় দাঁতের ভেতরটা ফাঁকা হয়ে যায়, সেই রকম জায়গা থেকে দাঁতকে রক্ষা করে। তারপর দেখো ডেন্টিং, ডেন্টিংটা হলো আন্ডারনিথ এনামেল, অর্থাৎ এনামেল তো প্রোটেক্টিভ আউটার লেয়ার, এনামেলের ঠিক নিচেই রয়েছে ডেন্টিং। ঠিক আছে? এনামেলের মতো অতটা স্ট্রং নয়, কিন্তু যখন ডেন্টিন এক্সপোজ হয়ে যায়, তার ডেন্টিনকে যখন দেখা যাবে তার মানে কি, এনামেলের নিচে থাকে ডেন্টিন, ডেন্টিনকে যদি দেখা যায় তার মানে বোঝা যাচ্ছে এনামেল ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এবার ক্যাভিটি হওয়ার চান্স বেড়ে যাবে। ওকে? তারপর দেখো কোমেন্টাম, কোমেন্টাম এটা হলো টুথ রুটকে, অর্থাৎ রুট যেটা আমরা চোখে দেখতে পাই না, সেই রুটকে ঢেকে রাখে কোমেন্টাম। আর টুথ পাল্প, সেটা ইনার মোস্ট লেয়ার অফ আওয়ার টুথ, আমাদের যে দাঁতের সব থেকে ভেতরের লেয়ারটা হলো এই টুথ পাল্প। তার মানে এইখানে কিন্তু এমন মানে আহ একদম যেহেতু ভেতরের লেয়ার, তখন সেটা কিন্তু একদম জ লাইনের সাথে যুক্ত, সেই কারণে সেখানে কিন্তু নার্ভস আছে, কন্টেন্স নার্ভস, ব্লাড ভেসেলস, কানেকটিভ টিস্যু। বুঝতে পারছো? তার মানে দাঁতে ওই পার্টটা, আমাদের একদম ভেতরের পার্টটা, সেখানে নার্ভস আছে, ব্লাড ভেসেলস আছে, কানেকটিভ টিস্যু আছে। সেই কারণে বড় বয়সে, যখনই কিন্তু বড় বয়স বলো ছোট বয়স বলো, যখনই কিন্তু দাঁত তোলে তখন কিন্তু আগে কি করে, দাঁত তুললে ব্যথা হয় সেই কারণে, কারণ সেখানে নার্ভস আছে। আর তারপর কিন্তু তার আগে কিন্তু সেই জায়গাটায় আগে ওই সেন্সলেস করে নেয়। ঠিক আছে? আগে অ্যানাস্থেসিয়া দিয়ে সেন্সলেস করে নেয়, ইনজেকশন দিয়ে নেয়, তারপরে কিন্তু দাঁত তোলে। এবার কয়েকটা জিনিস দেখো, টিথ আর নট বোনস। ঠিক আছে? এরা টিথ কিন্তু বোন নয়, এটা মনে রাখতে হবে। বোনস ক্যান রিজেনারেট বা রিপেয়ার when they are broken। তোমরা এরকম অনেক দেখেছো যে হাত ভেঙে গেছে তারপর হাত ঠিক হয়ে গেছে, পা ভেঙে গেছিল তারপর পা ঠিক হয়ে গেছে। ঠিক আছে? ছোটদের তো এগুলো অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, বড়দের একটু সময় লাগে কিন্তু ঠিক হয়ে যায়। তাহলে বোনের কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে হাড়ের, কিন্তু দাঁত যদি আজকে ভেঙে যায়, দাঁত কিন্তু আর ঠিক হবে না, দাঁত কিন্তু আবার রিপেয়ার হয়ে যাবে না নিজে নিজে, যতক্ষণ না তুমি একটা ফলস না কিছু বাইরে থেকে আর্টিফিশিয়ালি কিছু লাগাচ্ছ। তার মানে এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে টিথ কিন্তু হাড় নয়। ওকে? এবার টাইপটা দেখো, টাইপ।
monophyodont. Monophyodont. First set of teeth that comes in children. একটা বাচ্চার মুখে যে প্রথম যে দাঁত আসে সেই সেটটাকে বলা হয় মনোপায়োডন্ট। কেন মনোপায়োডন্ট বলছে? কেননা সেটা একবারই আসবে এবং তারপরে কিন্তু মানে সেটার হলো একই রকম দেখতে, একবার আসবে। মনোপায়োডন্ট, মনো বলতে এক। তারপর দেখো ডাইপায়োডন্ট। ডাইপায়োডন্ট কি হয়? অ্যাপিয়ার টুয়াইস ইন তোমার লাইফ টাইম। পুরো লাইফ স্প্যানে দুবার আসে সেই দাঁতটা। তারপর পলিপায়োডন্ট, এটা আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে ঘটে না কখনো, কেননা এটা অ্যাপিয়ার মেনি টাইমস ইন লাইফ টাইম। পুরো লাইফ স্প্যানে অনেকবার পলিপায়োডন্ট, মানে অনেকবার দাঁত যখন আসবে তখন সেটাকে বলা হয় পলিপায়োডন্ট। ঠিক আছে, মানে বুঝতে পারছো? একবার দাঁত আসছে, দাঁত পড়ে যাচ্ছে, আবার দাঁত আসছে, আবার দাঁত পড়ে যাচ্ছে, আবার দাঁত আসছে, এরকম ব্যাপার। তো এটা হিউম্যান বডিতে হয় না। আর একটা হলো হেটারোডন্ট। হেটারোডন্ট হলো ডিফারেন্ট টাইপস অফ টিথ আর প্রেজেন্ট। যেমন আমাদের হিউম্যান বডির দাঁত কিন্তু হেটারোডন্ট, অর্থাৎ এখানে তোমরা ইনসিজার দেখতে পাচ্ছ, ক্যানাইন দেখতে পাচ্ছ, প্রিমোলার দেখতে পাচ্ছ, মোলার দেখতে পাচ্ছ, নানা রকমের দাঁত। এক্ষুনি তোমাদের এই যে 2 1 2 2 1 2 3 যে ফর্মুলাটা বললাম, এটা উপরের পার্টেও আছে আপার লেফট জ, এটা নিচের পার্টেও আছে। ইন্টু 2 করলে ওভারঅল দেখতে পাচ্ছ টোটাল এটা কত? 8টা 8টা। তার মানে 8 8 16, আর ওপরেরটা নিচেরটা মানে আহ মানে বাঁদিকেরটা আর ডান দিকেরটা, তো 16 16 32, টোটাল আমাদের 32টা দাঁত। বলো এইটুকু কি বোঝা গেল? এইটুকু যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আর না হলে আমি পরের পার্টে ঢুকবো। হ্যাঁ, হাতির দাঁত, ভেরি গুড কোশ্চেন। আমি এটা একবার আমার বলা উচিত ছিল। দেখো আমি একটু আগে তোমাদেরকে ক্যানাইনের এক্সাম্পল দিতে গিয়ে এটা বললাম যে তোমরা দেখেছো এমনিতেও যখন কোনো কুকুর রাগ দেখাচ্ছে, তোমাকে রাগ দেখাচ্ছে বা যাই হোক না কেন কিছু খাবার চেবাচ্ছে, ওর যে সাইডে যে দুটো দাঁত দেখা যায়, শেয়াল বা যে কোনো মাংসাশী প্রাণীর যে সাইডে যে দুটো দাঁত দেখা যায়, সেটা কিন্তু ক্যানাইনের মধ্যে পড়ে। কিন্তু এটার সাথে হাতির দাঁতটার মানে গুলিয়ে ফেললে হবে না। কারণ তোমরা এটা দেখতে পাচ্ছ হাতির দাঁত জাস্ট হাতির দাঁতের মতন থাকে, ওটা দিয়ে কিন্তু হাতি কোনো খাবার চেবাচ্ছে বা কিছু করছে সেটা কিন্তু কিছু হয় না, তাই না? তাহলে মনে রেখো হাতির যে ওই দুটো দাঁত সেটা কিন্তু ইনসিজার, তবে সেই ইনসিজারটা কিন্তু ইলংগেটেড ইনসিজার। ঠিক আছে, মানে অর্থাৎ সেটাই লম্বা হয়ে আমাদের চোখে ওরকম ভাবে দেখা দেয়, কিন্তু তাই বলে ওরকম সাইডে বেরিয়ে আছে বলে সেটা যে ক্যানাইন সেটা কিন্তু নয়। ঠিক আছে, পরীক্ষায় এই প্রশ্নটাও আসে, আমার একবার বলা উচিত ছিল, ইনফ্যাক্ট নোটেও লেখা উচিত ছিল। ওকে, এবার দেখো হিউম্যান ডাইজেশন সিস্টেম, প্রথমে আমরা দেখছি ফ্যারিংস। ফ্যারিংস হলো স্মল অ্যান্ড ফানেল শেপড টিউব। ফানেল বলতে তোমরা জানো ফানেল সেরকমই শেপটের একটা টিউব। ঠিক আছে, মানে এইভাবে খাবারটা নিচ্ছে এবং তার মানে এরকম তো ফানেল হয়, ওয়াই এর মতন এভাবে খাবারটা নিচ্ছে, তারপরে একদম এরকম ফানেল শেপড টিউব। কতটা লং দেখো? 12 থেকে 14 সেন্টিমিটার লং। acts as a common passage for both air and food. তার মানে আমরা যেভাবে খাবারটা নিচ্ছি, এটা একটা ফ্যারিংসটা হলো একটা কমন প্যাসেজ। ফ্যারিংস দেখো আমরা
শ্বাসও নিচ্ছি, মানে সেটা নাক দিয়ে নিচ্ছি, কিন্তু সেটা যাই হোক না কেন, আবার মুখ দিয়েও তো শ্বাস নেওয়া যায়। বলা যায় যে তুমি চলো বা তো অনেক সময় দেখো তো, বিশেষ করে যাদের অ্যাस्थমা আছে, যাদের ব্রঙ্কাইটিস আছে, বা যাদের তোমার ব্রিদিং এর প্রবলেম আছে, তারা কিন্তু মুখ দিয়ে শ্বাস নেয়। ঠিক আছে, তো সেটাও তো সম্ভব। আবার মুখ দিয়ে খাবারও খাচ্ছে, তার মানে ডেফিনেটলি এটা একটা কমন প্যাসেজ। এবার দেখো, ইট কমিউনিকেটস উইথ বোথ ইসোফেগাস অ্যান্ড ট্রাকিয়া। কমন প্যাসেজে নিচ্ছে, কিন্তু তারপর কিন্তু দুটো প্যাসেজ আলাদা হয়ে যাচ্ছে। একটা হলো যেটা দিয়ে খাবার ঢুকছে শরীরে, সেটা হলো ইসোফেগাস বা ফুড পাইপ, যেটাকে বলা হয় খাদ্যনালী। আর একটা হলো যেটা তোমার এয়ার পাইপ, অর্থাৎ যেটা দিয়ে আমাদের শরীরের থেকে তোমার শরীরে অক্সিজেন যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, সেটা হলো সেটা হলো ট্রাকিয়া, এয়ার পাইপ। ঠিক আছে, এবার সেই কারণে বলা হয় যে খাবার সময় কথা বলুন, খাবার সময় কথা বলুন। কেন বলা হয়? দেখো, খাবার খেতে খেতে অনেক সময় হয় না, আমাদের মুখে আমাদের গলাতে খাবার বেঁধে গেল, তখন মা কি করে, মা বাবারা তখন পিঠের ওপর হাত চাপড়ে দেয়। তাহলে ওইটা কেন হয়? অ্যাকচুয়ালি একটা ঢাকনা টাইপের জিনিস থাকে, একটা ঢাকনা টাইপের জিনিস থাকে। কি হয়, যখন দেখা হচ্ছে যে আমরা খাবারটা খাচ্ছি, তাহলে তখন সেই খাবার তো কনফিউজড হয়ে যাবে যে আমি কি ফুড পাইপ দিয়ে যাব নাকি আমি উইন্ড পাইপ দিয়ে যাব, খাবার তো জানে না। তখন সেই এপিগ্লটিস কি করবে, ওই তোমার শ্বাসনালীর ওপরে একটা কভার দিয়ে দেবে, যেটাকে বলা হয় এপিগ্লটিস, একটা ঢাকনা। সেটা শ্বাসনালীর ওপরে একটা কভার দিয়ে দেবে। তার ফলে খাবারের আর খাদ্যনালী দিয়ে যাওয়া ছাড়া অপশন থাকবে না। এবার যদি কোনো কারণে আমরা খেতে খেতে কথা বলি এবং যদি খাবার কনফিউজড হয়ে যায় বা এপিগ্লটিস তার ঢাকনাটা দিতে ভুলে যায়, তখন ভুল করে খাবার কি হয়, এক খাবারের একটু অল্প অংশ হলেও সেটা হয়তো শ্বাসনালীতে পৌঁছে যায়। আর তখনই আমাদের ওই রকম আমরা হাসতে আরম্ভ করি, আমাদের খাবার মুখে বেঁধে গেছে সেটা বলি। ঠিক আছে, তো টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু ট্রাকিয়া, অর্থাৎ শ্বাসনালীতে যেন খাবার না যেতে পারে, এই যে ঢাকনার কাজ সেটা করে এপিগ্লটিস। ঠিক আছে, এবার দেখবো ইসোফেগাস, হাইলি মাস্কিউলার পাইপ। দেখো, 23 থেকে 27 সেন্টিমিটার লং, হাইলি মাস্কিউলার পাইপ, ওপেন্স ইন স্টমাক, স্টমাকে ওপেন থাকে। ইসোফেগাস মানে তোমার খাদ্যনালী, তার মানে খাবারটা দিয়ে গিয়ে খাবারটা যাবে ফার্স্ট কোথায়, স্টমাকে। ইটস ওপেনিং ইজ কল্ড গুলেট, এটাকে বলা হয় গুলেট, এর যে ওপেনিংটা। অ্যান্ড ক্যারিজ ফুড টু ইট, এবং এখানে খাবারটা নিয়ে যায়। ফাংশন কি করবে, ফাংশন করবে ফুডটাকে ফ্যারিংস থেকে স্টমাকে নিতে। ফ্যারিংস বলতে ওই যে পথটা, তারপরে সেখান থেকে স্টমাকে নিতে। তার মানে সবার ফার্স্টে আমরা যে খাবারটা নিচ্ছি সেটা সব সবার আগে যায় আমাদের স্টমাকে, মানে মানে ওই নালীটা দিয়ে গিয়ে সবার আগে স্টমাকে পৌঁছায়। স্টমাক বলতে পাকস্থলী, এবং স্টমাক হলো আমাদের ওয়াইডেস্ট অর্গ্যান, অর্থাৎ সব থেকে বড় অর্গ্যান। আচ্ছা, বোঝা যাচ্ছে তো? পিডিএফ করতে হবে না, কে জিজ্ঞেস করছো এটা? দীপঙ্কর নস্কর, এই পিডিএফ আমি দিয়ে দিয়েছি। এগুলোর পিডিএফ করতে হবে না, মানে এগুলো নোট করতে হবে না। আচ্ছা, ভেস্টিজ অর্গ্যান, ম্যাম উইজডম টিথ ভেস্টিজ অর্গ্যান।
সুমন, যখন কোনো প্রশ্ন করবে তখন জিনিসটা একটু দেখে নিয়ে তারপর প্রশ্নটা করো। দেখো, ভেস্টিজ অর্গ্যান বলে কিছু নেই, ওটা হলো ভেস্টিজিয়াল অর্গ্যান বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, উইজডম টিথকে ভেস্টিজিয়াল অর্গ্যান মানা হয়। ভেস্টিজিয়াল অর্গ্যান কাদের কাদের বলা হয়? এদের বলা হয়, তাদেরকে বলা হয় যে যখন কোনো বডির একটা পার্ট সময়ের সাথে সাথে, একটা সময়ের পর সে আর সেই কাজগুলো করে না, তখন তাকে অন্য কাজে লাগানো হয়। অর্থাৎ তার আসল যে কাজ, সে তখন সেটা করে না। একটা সময়ের পরে যখন দে লস্ট দেয়ার ফাংশন, ঠিক আছে, ওভার এ লং পিরিয়ড অফ টাইম, তো সেটাকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গ্যান। যেমন আমাদের যে শরীরে অ্যাপেন্ডিক্স ভেস্টিজিয়াল অর্গ্যানের মধ্যে পড়ে। অ্যাপেন্ডিক্স কেন ইউজ হতো আগে, এখনো কিন্তু যারা তোমার তৃণভোজী প্রাণী তাদের কিন্তু রয়েছে, কিন্তু আমাদের নেই। কেন নেই? কারণ তারা, একদম তারা যে খাবারটা ভাবে খায় এবং সেই খাবারটার মধ্যে থাকে সেলুলোজ, ঠিক, সরি, হ্যাঁ, সেই খাবারটার মধ্যে থাকে সেলুলোজ। সেই সেলুলোজটাকে ওদেরকে ডাইজেস্ট করতে হয়। প্রথমে যখন মানুষ ওই খাবারটা ওরকম ঘাস পাতা খেত, তখন তারও বডিতে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন ডেভেলপ হয়েছে, তখন মানুষ ওরকম ঘাস পাতা খায় না, মানুষ সেটাকে পাকিয়ে, অর্থাৎ মানুষ সেটাকে রান্না করে খাবার উপযোগী করে তারপরে খায়। সেই জন্য ধীরে ধীরে আমাদের ওই অ্যাপেন্ডিক্সের প্রয়োজনীয়তাটা হারিয়েছে, তাই সেটা ধীরে ধীরে লুপ্ত অর্গ্যানের মধ্যে চলে গেছে। এটাকে বলা হয় ইংলিশে ভেস্টিজিয়াল অর্গ্যান। ভেস্টিজ অর্গ্যান বলে কিছু নেই। স্টাডি অফ টিথ কাকে বলা হয়? এটা হলো তোমার ওডন্টোলজি, ঠিক আছে, ওডন্টোলজি। এটা তোমাদের আমি একটা পিডিএফ দিয়েছিলাম না, কোনটা স্টাডিকে কি বলা হয়, ওইটা পড়ে নেবে একবার, ঠিক আছে? তাহলে আশা করি এইটুকুতে কোনো সমস্যা নেই। আজকে এইটুকু থাক। হ্যাঁ, বলো বলো সুমন। একটু আরেকবার বলো না, একটু আমাকে লিখে দাও, একটু বুঝতে পারছি না আসলে। ফ্যান চললে না বুঝতে পারি না, আরেকবার একটু লিখে দাও না বাবা। কি বলছো? আমি এই কারণে ভয় পাই যে আমি যেমন তোমাদের কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি না, তোমরা আমার কথা কি একদম ক্লিয়ার শুনতে পাও তো? আমি তো মাইকে কথা বলছি, শুনতে পাও তো? আর আমার যেহেতু আ- সুমন, একবার বলো, একটু মেসেজে লিখে দাও, আমি তারপর তাহলে লিভ করব। দীপঙ্কর, আজকে জয়েন হয়েছো? আচ্ছা, তাহলে সবার আগে মিরাজ স্যারকে বলবে যে সমস্ত ক্লাসগুলো যেন রেকর্ডেড তোমাকে দিয়ে দিতে, ঠিক আছে? না হলে কিন্তু একদম নতুন তুমি, আমাদের প্রায় শেষের দিকে সমস্ত কিছু। হুম।